শুরু করছি আমাদের আজকের গল্প সার্থক রায়ের ঝড় বৃষ্টির সন্ধ্যা। গল্পের সূত্রধর ও কথক পায়েল। রমিতা রয়েছে ঠাম্মির ভূমিকায়, সমরেশবাবুর ভূমিকায় কৌস্তব, মুমু, সৃজা, অভিক ও কমলবাবুর ভূমিকায় সৌরভ, মায়ের ভূমিকায় চিত্রা, সুতপার ভূমিকায় শাওনি, নীতিশবাবুর ভূমিকায় ভাস্কর চ্যাটার্জি। গল্পটির পরিচালনায় ও এডিটিংয়ে আমি মৌসুমি। শুরু হচ্ছে আজকের গল্প ঝড় বৃষ্টির সন্ধ্যা। তোমায় গল্প শোনাবো চ্যানেলের আজকের পরিবেশনা সার্থক রায়ের লেখা ঝড় বৃষ্টির সন্ধ্যা। ও ঠাম্মি, বাইরের ওয়েদার দেখেছো? একেবারে ঝমঝমে বৃষ্টি নামবে মনে হচ্ছে। ওই শুরু হলো দিদি ভাই, আজ মনে হয় আর থামবে না। বৃষ্টি হোক, ক্ষতি নেই। মুমু, বৃষ্টির সাথে ঝড় হচ্ছে, জানলাগুলো সব বন্ধ করে দে। আচ্ছা, ঠাম্মিকে খাবারটা দে। সমস্ত কাজ শেষ করার পর হারিকেন জেলে মোমো ঠাম্মির কাছে গল্প শুনতে চাইল। ও ঠাম্মি, একটা ভুতুড়ে গল্প বলো না গো। এমন ঝড় বৃষ্টির রাতে হাতে গরম চা, সাথে যদি ভুতুড়ে গল্প থাকে, আর কি চাই বলো তো? এই একটা গল্প আছে বই কি। এটা আমার ঠাকুমার থেকে শোনা অনেক পুরনো কালের গল্প। ঘটনাটি আজ থেকে প্রায় নয় করে হলেও বছর 60 আগের শহর কলকাতার গল্প। তখন এমন আধুনিক মহানগরী হয়ে ওঠেনি। ফ্ল্যাট, শপিং মল, কালচার তখনও শুরু হয়নি। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাম্মি আবার গল্প শুরু করলো। দিনটা ছিল শনিবার। অবিরাম ঝড় বৃষ্টি হচ্ছিল সকালবেলা থেকেই। ঝড় থেমে গেলেও সন্ধ্যের পরেও বৃষ্টি থামার লক্ষণ কিছু মাত্র ছিল না। এবার ঠাম্মি গল্প বলা শুরু করলো। উত্তর কলকাতার বাগবাজারের একটা গলি। তখন সন্ধে 6টা বেজে গিয়েছে। বৃষ্টি হবার বিকেল থেকেই লোডশেডিং। ঠিক এই সময় গলির মুখে ছপ ছপ শব্দ শোনা গেল। কেউ যেন হেঁটে আসছে। শব্দটা ক্রমশ স্পষ্ট হলো। একটা মূর্তি এগিয়ে আসছে গলির ভেতরে। অভিকের বাড়ি সেই ব্যারাকপুর। ব্যক্তিগত কাজ থাকায় তুমুল বৃষ্টিতে আটকে পড়েছে। আশ্রয় খোঁজে হঠাৎই একটা দোতলা বাড়ি চোখে পড়ল। জানলা বন্ধ, বৃষ্টিটা কিছুমাত্র কমেছে। বাড়িটার কাছে এগিয়ে যেতেই বাড়ির ভিতর থেকে কথা বলবার আওয়াজ পেল। অভিক কড়া নাড়তেই আওয়াজ পেল। কে? একটু আশ্রয়ের খোঁজে এসেছি। বৃষ্টির মধ্যে আটকা পড়ে আছি। আজকের রাতটা যদি... দরজাটা খুলে গেল। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে। আসুন আসুন, ভিতরে আসুন। হে, একেবারে ভিজে গেছেন যে। ভিতরের ফরাসের উপর ছোট ছোট বালিশে হেলান দিয়ে বসে আছেন আরও 4 জন। তাদের মাঝখানে স্ট্যান্ডে 2টো মোমবাতি জ্বলছে। তারা অভিককে দেখে পরস্পর মুখ চাওয়াচাই করছিলেন। তার মধ্যে থেকে একজন বলে উঠলেন, আপনি এখানটা বসলে ফরাসটা ভিজে যাবে। আপনি বরং ওই চেয়ারে বসুন। একজন জিজ্ঞাসা করলো, মহাশয়ের পরিচয় কি? কোথা থেকে আসা হচ্ছে? আগে, আমার নাম অভিক দাস। আমি ব্যারাকপুরে থাকি। এখানে আসলে একটা কাজে এসে বৃষ্টিতে আটকা পড়ে গেছি। সেই, তবে তুলনামূলকভাবে ঝড়টা কমেছে। তার চিরে মনে হয় লোডশেডিং। অভিক সম্মতি জানালো। এরপর ভদ্রলোক নিজের পরিচিতি জানালেন।
নমস্কার, আমি সমরেশ সমরেশ ব্যানার্জি। এই বাড়িটি আমার। এনারা সকলেই আমার বন্ধু। এনারা এই পাড়াতেই থাকেন, সেজন্য বুড়োরা মিলে একসাথে হই। রাত অবধি আমাদের গল্প আড্ডা চলে। আপনি নিশ্চিন্তে বসুন, কোনো অসুবিধা নেই। বৃষ্টি ধরুক, তারপর বেরোবেন। অভিক সম্মতি জানালো ভদ্রলোকটির কথায়। সে বসে রইল। ওদিকে 5 বন্ধু মেতে উঠল আড্ডায়। সময় এগোতে থাকলো। আস্তে আস্তে সন্ধ্যা থেকে রাতের দিকে ঘড়ির কাঁটা গড়াতে লাগলো, কিন্তু বৃষ্টি কমার যেন কোনো রকম লক্ষণ দেখা গেল না। চিন্তিত হয়ে পড়ল অভিক। বেশি রাত হয়ে গেলে বাড়ি ফিরবে কি করে? এদিকে আড্ডা তখন বেশ জমে উঠেছে। রাজনীতি, খেলাধুলা, বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে আলোচনা গিয়ে ঠেকেছে ভৌতিক ঘটনার উপর। দেখা গেল সেই 5 জনের মধ্যে 4 জনই আস্তিক। ভূত, ভগবান সবেতেই ঘোরতর বিশ্বাসী। কেবল একজনই নাস্তিক। এসবের উপরে উৎসাহ থাকলেও তার বিশ্বাস একেবারেই নেই। বাড়ির মালিক সমরেশবাবু বললেন, ভূত যে আছে সেটা আমি বিশ্বাস করি, কারণ প্রমাণ পেয়েছি তাদের অস্তিত্বের। কীরকম? তখন আমার বয়স 15 বছর। হঠাৎ খবর এলো একদিন দিদিমা মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে রওনা দিলাম বাবা মায়ের সাথে মামা বাড়ি। আমরা গিয়ে পৌঁছানোর পর যথাসময়ে দাহকার্য সম্পন্ন হলো। সেদিনটা আমরা সেখানেই থেকে গেছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বাথরুমে যাওয়ার জন্য উঠতে হয়। কম বয়স হলেও তখন সাহসী ছিলাম। উঠোন থেকে একটু এগিয়ে বাড়ির পিছনের দিকে বাথরুমটাতে এগোতেই হঠাৎ অনুভব করলাম যেন কারোর উপস্থিতি। পিছনে তাকিয়ে দেখি আমি ছাড়া কিন্তু কেউ নেই সেখানে। অনুভব করলাম একটা গন্ধটা আমার খুব পরিচিত পান জর্দার গন্ধ। ঠিক এমন গন্ধই দিদিমার ঘর থেকে পেতাম, কিন্তু তারপর যেটা দেখলাম সেই দৃশ্য দেখে আতঙ্কে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। পরিষ্কার দেখতে পেলাম বাথরুমের সামনে দাঁড়িয়ে আছেন দিদিমা। হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে যেমনিভাবে আগে তাকাতেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? দিদিমা তো আজ সন্ধ্যাতেই। সেই সময় আর ভাবতে পারিনি বেশি কিছু। জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গিয়েছিলাম। সকালে চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আর আমার মা মাথার কাছে বসে আছেন। এত বছর হয়ে যাওয়ার পরেও সেই ঘটনার স্মৃতি আমার কাছে সমানভাবে উজ্জ্বল। কোনোদিনও ভুলব না। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। ওটা তো আপনার চোখের ভুলও হতে পারে। মানুষ অনেক সময় ভুল দেখে, ভ্রম হয়। মরা মানুষকে দেখাও অসম্ভব। না, ভুল আমি দেখিনি। রাত্রিবেলা হলেও আলোর মধ্যে অত কাছে কখনোই ভুল দেখব না। অনেক সময় সম্ভবের বাইরে গিয়েও অনেক অসম্ভব কিছু ঘটে মশাই। এটাও ধরে নিন ঠিক সেরকমই। জানো, আমার জীবনেও এরকম ঘটনা আছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি বলতে পারি। এবার নীতিশবাবু বলে উঠলেন, আজ থেকে ঘটনাটা প্রায় বছর 10 আগের। আমার ছোট মাসির বাড়ি বারাসাতে। স্টেশন থেকে নেমে রিকশায় করে ওই আধ ঘন্টা মতো সেদিন ছিল আগস্ট মাসের সম্ভবত 6 তারিখ। অফিস থেকে বেরিয়ে
ট্রেন ধরে যখন বারাসাত স্টেশনে নামলাম তখন সন্ধে 7টা বেজে গেছে। আসলে হয়েছে কি, বারাসাত আসার কারণ ছোট মাসির বাড়িতে একটা অনুষ্ঠান উপলক্ষে আমি পৌঁছানোর আগেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। সেই জন্যে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমি যোগদান করলাম। সব কিছু শেষ হওয়ার পর রাতের খাওয়া দাওয়ার স্বার্থে 11টা বেজে গেল। আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল ছাদের চিলেকোঠার ঘরে। শোয়ার ব্যবস্থা বেশ ভালোই ছিল। সারাদিনের ধকলে ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়ার পর কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন পড়েছি মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল একটা আওয়াজে। কিসের আওয়াজ সেটা বুঝতে পারলাম না। আলোটা জ্বেলে দেখি ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 2টো। অত্যধিক গরম লাগছিল। গরম লাগলেও মশার উৎপাতের জন্যেই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হয়েছিল। দরজা খুলে বাইরে এলাম। ধু ধু ফাঁকা খালি ছাদ, নিকষ অন্ধকারে ঢাকা। মেঘ ডাকছে, সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হতে পারে। ঠান্ডা মনোরম হাওয়া বইছে। কার্নিশের ধারে গিয়ে দাঁড়ালাম। এই গরমের মধ্যে বন্ধ ঘরের থেকে এই খোলা ছাদে ঠান্ডা হওয়াটা বেশ আরামদায়ক। একটা সিগারেট ধরিয়ে আরাম করে ধোঁয়াটা ছাড়তে গিয়ে দেখি উল্টো দিকে পুকুরে জলের মধ্যে আলোড়ন হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন একবার করে ডুব দিচ্ছে, আবার মাথা তুলছে, আবার ডুব দিচ্ছে, আবার মাথা তুলছে। প্রায় 10-12 বার এরকম হওয়ার পর জিনিসটা সেই যে ডুব দিল আর মাথা তুলল না। ভাবলাম হয়তো কোনো বড় মাছ টাছ হবে। ব্যাপারটাতে আর আমল দিলাম না। সিগারেট শেষ করে ঘরে ঢুকবো, হঠাৎ শুনি একটা কান্নার আওয়াজ। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অন্ধকারের জন্য। ঠিক কোন দিক থেকে আওয়াজটা আসছে বুঝতে পারলাম না। ঘরে গিয়ে টর্চটা নিয়ে এসে জ্বালিয়ে চারিদিক ঘোরাতে গিয়ে দেখতে পেলাম পাশের বাড়ির একটা ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি ব্যাপার? এই বাড়ির দিকের কার্নিশে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আমি তখন কোনো রকম উত্তর না পেয়েই বললাম, আপনার কি হয়েছে একটু বলবেন? 3 বার বলার পর মেয়েটা নড়ে উঠল, মাথা তুলে তাকালো আমার দিকে। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলো আর টর্চের আলোয় যা দেখলাম সারা জীবনেও সেটা ভুলবো না। আমি সুতো আমার পায়ের মাটি কেঁপে উঠেছে। ওরা দেখলাম আমাকে মেরে মেয়েটার ফেলবে। মুখের একটা পাশ পুরো আমি তো পোড়া, একটু বাঁচতে চেয়েছিলাম। অন্তর গলে পড়ছে। আমাকে তুমি চোখগুলো বাঁচাও। নেই, সেখানে সম্পূর্ণ অন্ধকার। এরপর আর আমার কিছু মনে নেই। সকালবেলা চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে মাসির বাড়ির সবাই। ওদেরকে গত রাতের সব ঘটনা খুলে বলার পর মেশোর মুখে শুনলাম ওরা এখানে বাড়ি করার আগেই পাশের বাড়ি একটা মেয়ে আত্মহত্যা করেছিল। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে এসে চরম শারীরিক আর মানসিক নির্যাতন ভোগ করতে হতো তাকে। তারপর একদিন ওই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। মাসির বাড়ি থেকে ফিরে আসার পরও আমি এরকম অনেকবার গেছি, এখনও যাই। তবে সেখানে রাতে খুব কমই থাকি, আর থাকলেও চিলেকোঠার ঘরে আর কখনো থাকিনি। এরপর কমলবাবু বলে উঠলেন, তোমার সাথে সেদিনকে কেউ ঠাট্টা করেনি তো? অত রাতে কে আমার সাথে মজা করতে যাবে, তাও অত রাত্রিবেলা? তাছাড়া তোমরা ওখানে থাকলে বুঝতে মাসির পাড়ায় আমি খুব একটা বিশেষ পরিচিত নই। ঘরের সবাই যেন চিন্তামগ্ন হয়ে পড়েছে। এদিকে বৃষ্টিটা আবার বেড়েছে বোধহয়। রাতও বাড়ছে সময়ের সাথে সাথে। তবে অভিকের সেদিকে খেয়াল নেই। সে গল্প শুনতে মত্ত হয়ে পড়েছে যেন। সবার চিন্তার জাল ছিন্ন করে হঠাৎ অভিক বলল, আমি যদিও ভূত দেখিনি, তবে আমি আত্মাকে বিশ্বাস করি। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিত থাকতে পারে। হয়তো এখানেই উপস্থিত আছে, আমরা দেখতে পাচ্ছি না। আর ভূত বলে যদি কিছু থাকে, তারা মানুষের রূপ ধরে যে কোনো সময় যে কোনো জায়গাতেই উপস্থিত থাকতে পারে। ঘরের উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু চাঞ্চল্য দেখা গেল। আপনার কথার অর্থ? এই যে এমন ঝড় বৃষ্টি সন্ধ্যাবেলা আমি এসে উপস্থিত হলাম,
আমি নিজের সম্পর্কে যা বললাম আপনারা তাই বিশ্বাস করে নিলেন। আমি তো মানুষ নাও হতে পারি, হতে তো পারে আমি কোনো অশরীরী। সমস্ত লোকগুলোর মধ্যে প্রহসনমূলক উত্তেজনা দেখা গিয়েছিল হয়তো। এমন সময় বাড়ির মালিক সমরেশবাবু তাদের থামালেন। আহা, তোমরা রেগে যাচ্ছ কেন? ছাড়ো, তার থেকে আমি একটা কথা বলি, শোনো। আজ দুপুরবেলা একটা ঘটনা ঘটেছে আমার বাড়িতে। জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। সেটা দেখতে তোমাদের সবাইকে আমার দোতলার শোয়ার ঘরে যেতে হবে। যাও যাক। অভিকবাবু, আপনিও আসতে পারেন। সবাই সমরেশবাবুকে অনুসরণ করে দোতলার ঘরের দিকে চলল। অভিকও তাদের সঙ্গ নিল। দোতলার শোয়ার ঘরের দরজাটা তখনও ভেজানো। নাও, সবাই এবার ভেতরে ঢোকো। ঢুকলেই দেখতে পাবে। সবাই ভেতরে ঢুকেই চমকে উঠল। সিলিং ফ্যান থেকে ঝুলছেন সমরেশবাবু। জিভ বেরিয়ে এসছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে যেন। সবাই ভয়ে চিৎকার করে উঠল। পেছনে শোনা গেল রক্ত জল করা অট্টহাসি। সেদিন ওখান থেকে বাকি লোকগুলো আর অভিক কিভাবে বাড়ি ফিরেছিল সেটা তাদের আর মনে নেই। পরে জানা যায় সেদিন দুপুরবেলা সমরেশবাবু সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার কারণ অবশ্য জানা যায়নি। তাহলে সেদিন রাতে বাকি লোকেদের আর অভিকের সাথে কথা বলল কে? সেদিনের ঘটনার পর অনেক বছর কেটে গিয়েছে। সেদিন সমরেশবাবুর বাড়িতে উপস্থিত লোকগুলোর কেউই আজ জীবিত নেই। অভিক আজ বৃদ্ধ হয়েছে, কিন্তু এখনো তার স্মৃতিতে সেদিনের ঘটনা স্পষ্ট। এখনো কোনো সন্ধেবেলা ঝড় বৃষ্টি এলে তার মনে পড়ে সেদিনটার কথা। মনে পড়ে সমরেশবাবুর শোবার ঘরে ঢোকার পরে দৃশ্যটা। কানে ভেসে আসে সেই রক্ত জল করা অট্টহাসি। আজকের গল্পটি শেষ করলাম। ধন্যবাদ আমাদের সম্পূর্ণ টিমকে এবং লেখক সার্থক রায়কে। আরও এমন নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর শুনতে থাকুন তোমায় গল্প শোনাবো।